তো আমার মা একদম শেষে আইবুড়ো ভাত দেবে, সবাই প্রথমে দেবে, আমার বিয়ের আগের দিন মা দেবে। তো সেই জন্য মা এটাতে দেবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের থালা। সেটা শুধুমাত্র ক্রাফটেড রিলেটেড নাম্বার, সেখানে শুধুমাত্র অর্ডার রিলেটেড, পারচেস রিলেটেড, ক্রাফট রিলেটেড কথা হবে, আর কিচ্ছু করছি না, নাথিং, কিচ্ছু করছি না। আমি যদি এরকম করে মানে নিজের লাইফটাকে হ্যান্ডেল করি, তাহলে একটা সময়ের পর গিয়ে ডোরির আইডেন্টিটি, ইভেন ডোরি পুরো হারিয়ে যাবে। তো ডিডি স্কোয়াড, আমি একদম রেডি হয়ে গেছি, আর আমি আজকে পরেছি একটা রেড কালারের শাড়ি, আর এই শাড়িটা আমাকে পাঠিয়ে গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার হেয়ারটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছে জানো, কারণ আমার জ্বর অবস্থাতে আমি এখনো অবধি 2 দিন মাথায় জল দিইনি, ইভেন স্নানও অবধি করিনি। তো সেই জন্য দেখতে পারবে, দেখো পুরো মাথাতে ড্যান্ড্রফ ভরে গেছে, প্রচণ্ড পরিমাণে রাফ হয়েছে, প্লাস এত হেয়ার ফল হয়েছে। তো সেই জন্য আমি এখন একটু হেয়ারের যত্ন নেব। আসলে কি জানো তো, আমি না একদম এরকম ছিলাম না, মানে আমি সবসময় খুব ডিসিপ্লিন ছিলাম, টাইম মতন উঠতাম, টাইম মতন খেতাম, টাইম মতন শুটে যেতাম বা টাইম মতন পড়তাম। কিন্তু মানে হঠাৎ করে না আমি জীবনের ওয়ে থেকে একদম ছিটকে বেরিয়ে গেছি। হয়তো জীবনের ওয়ে থেকে কিছু কিছু সময় ছিটকে যাওয়া ভালো, কিন্তু আমি যেরকমভাবে জীবনের ওয়ে থেকে একদম ছিটকে বেরিয়ে গেছি না, তো আমি কোনোদিনও একটা সময়ের পর নিজেকে আর ইনফ্লুয়েন্সার বলে দাবি করতে পারবো না। কারণ সঠিক লাইনে যদি আমি চলি, তাহলে সেই লাইনটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো, তাহলে তোমরা আমাকে দেখে ইন্সপায়ার হবে। কিন্তু সেখান থেকে আমি অনেকটা বেরিয়ে গেছি, না তো টাইম মতন ব্লগ এডিট করছি, না তো টাইম মতন শর্টস এডিট করছি, না তো টাইম মতন খাচ্ছি, না টাইম মতন জিম যাচ্ছি, কিচ্ছু করছি না, নাথিং, কিচ্ছু করছি না। আমি যদি এরকম করে মানে নিজের লাইফটাকে হ্যান্ডেল করি, তাহলে একটা সময়ের পর গিয়ে ডোরির আইডেন্টিটি, ইভেন ডোরি পুরো হারিয়ে যাবে। তো আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গিয়ে হয়ে উঠছে না, পারছি না। মানুষকে ইন্সপায়ার করছি, মানুষ আমার থেকে দেখে সব কিছু শিখছে, জানছে, করছে, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলছি মাঝে মধ্যে, যার জন্য গত 3 থেকে 4 দিন হয়ে গেল লং ব্লগ দিই না। একদিন দিচ্ছি, তার একদিন দিচ্ছি না। বাট আমি, ট্রাস্ট মি, আমি একদম এরকম ছিলাম না। যারা আমাকে ডে 1 থেকে দেখেছো, যারা ডে 1 থেকে ড্রিম গার্ল ডোরিকে ফলো করো, যারা ডে 1 থেকে ডোরিস ডায়েরিকে ফলো করো, তারা হয়তো জানো যে আমি একটা টাইমে সব কিছুই নিজে একা করতাম। ব্লগ, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, এডিট, সব কিছুই একা করতাম। বেশ সুন্দর একটা ওয়ে লাইফে চলছিল, সুন্দর একটা ওয়েতে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে নিজের জীবনের সেই রাস্তা থেকে বেরিয়ে গেলাম, যেটা একদম আমি ঠিক করছি না, আমি নিজেও জানি। কিন্তু এরকম করে যদি চলতে থাকি, তাহলে একদিন ডোরি সত্যিই হারিয়ে যাবে। ডোরিকে দেখে তোমরাও ইন্সপায়ার হবে না, আর আস্তে আস্তে আমিও পিছিয়ে পড়বো, তোমরা আমাকে মনে রাখবে না। কারণ আমি একটা কথা জানি, যতই আমার তোমরা ডাই হার্ড ডিডি স্কোয়াড হও না কেন, কোনো কোনো ক্ষেত্রে তোমরা আমাকে আঙুল তুলতে ছাড়ো না। আর এটা সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে আর কি, শুধু আমাদের বিষয়ে নয়, সমস্ত মানুষদের বিষয় হয়ে থাকে, কিন্তু সেটা ঠিক নয়। তাই তোমাদের কাছে আমি শুধু একটা কথা বলবো, যে না জেনে কোনো বিষয় না মন্তব্য করতে এসো না, সেটা একদম ঠিক না। না জেনে কোনো কিছু বিষয়ে মন্তব্য করতে আসটা ঠিক নয়। এই যেমন ধরো না, তোমরা কিছু কিছু জন, এন্ট্রি দিতে বলে গেছি, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ, দিস ইজ গর্জিয়াস ডোরি ফ্রম কলকাতা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। একবার স্টপ করে দেখি যে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। একদম ক্লিয়ার আসছে ভয়েসটা, হ্যাঁ। এই যে এন্ট্রোটা দিলাম, আর তার আগে বলি রাখি যে আমার হেয়ারের অবস্থা খুব খারাপ, আর হেয়ারটা আমার আপাতত এতটা না, এতটা মতন বড় হয়েছে, বাট এখন যেহেতু কুকড়ে আছে বলে বোঝা যাচ্ছে না। বাট আমি আমার হেয়ারে একটুখানি ওয়াটার স্প্রে করব। এটা আমি একটা জাস্ট স্প্রে বোতলে নিয়ে নিয়েছি ওয়াটার, ভালো করে একটু নিজের হেয়ারে ওয়াটার স্প্রে করব। আমার জ্বরটা নেই, শুধু দুপুরবেলা রাত্রিবেলা করে আসছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ঠিক হচ্ছে, আবার জ্বর আসছে। তো এই হচ্ছে এখন আমার অবস্থা।
যাই হোক, আমি ভালো করে নিজের হেয়ারে একটু ওয়াটার স্প্রে করলাম, কারণ আমি আমার হেয়ারে হেয়ার স্প্রে মানে হেয়ার স্প্রে ক্রিম অ্যাপ্লাই করব সেই জন্য। আচ্ছা, তোমাদেরকে এবার বলি, শুনতে খুব খারাপ লাগবে, কারণ ডরিদি প্রচণ্ড পরিমাণে মুখের ওপর কথা বলে, আর এই স্বভাবটা তোমার জীবনেও যাবে না, আমি চেঞ্জ করতেও চাই না একটা স্বভাব। যাই হোক, সেটা হচ্ছে তোমাদের এই যে এত পিএনপিসি না করে কে কার সঙ্গে থাকছে, কে কোথায় যাচ্ছে, কি ডরিদি কবে বিয়ে করছে, বা ডরিদির ভিডিওতে সুনিদাকে কেন দেখা যাচ্ছে না, এইগুলো না করে না, হাতে ফোনটা দিয়েছে এইসব টাইপিং করার জন্য নয়, হাতে ফোনটা দিয়েছে ভালো কাজে ইউজ করার জন্য। লাইক এরকম যে তোমরা কিছু জন এখনো অবধি প্রপার অ্যাড্রেস কি করে বলতে হয়, নিজের নাম কি করে বলতে হয়, নিজের যে জায়গায় থাকছো সেই পিনকোডটা কি, ফোন নাম্বার কি, বাবা মার নাম কি, তারপর কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো সেটা কি, সেগুলো তোমরা এখন অনেকেই বলতেই জানো না। মানে এটা বুঝতে পারছো তো যে তোমরা এই দিকে একদম জিরো, কিন্তু তোমাদেরকে পিএনপিসি করতে দেওয়া হোক। কেন ডরিদি লং ব্লগ দিচ্ছে না, কেন ডরিদির ভিডিওতে সুনিতাকে দেখা যাচ্ছে না, ডরিদি যদি ইন ফিউচার বিয়ে করে না তাহলে কি হবে, এই সব তোমাদের মধ্যে মাথার মধ্যে ঘোরে, কিন্তু তোমরা প্রপারভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারছো না। এই যে তোমরা এইভাবে নিজেদের লাইফটাকে গড়ে তুলছো, তাহলে তোমাদের যারা নেক্সট প্রজন্ম হবে তারা কি শিখবে? এগুলো বাবা মার নাম বলতে পারি না, পিনকোড বলতে পারি না, নাম্বার বলতে পারি না, কোথায় থাকে সেই অ্যাড্রেস জানি না, এগুলো। হাতে ফোনটা দিয়েছে, সেটাকে ভালো ক্ষেত্রেও কাজে লাগাও, শুধুমাত্র যে সেটাকে খারাপ ক্ষেত্রেই কাজে লাগাবো তা নয়, কিন্তু সেটাকে ভালো ক্ষেত্রেও কাজে লাগাও। ঠিক আছে, আমি নিজে জানি না, না জানতেই পারি, সবাই যে সেমভাবে পড়াশোনা জানবে বা শিখবে তা একদমই নয়, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার হার এতই বেশি কমে যাচ্ছে যে একটা টাইমের পর নেক্সট প্রজন্ম হয়তো অ আ ক খটাও জানতে পারবে না, এরকম একটা অবস্থায় দাঁড়াচ্ছে। কারণ আমাদের টাইমে আমাদের বাবা মারা আমাদেরকে অ আ ক খ আকার হর্ষিকার দীর্ঘিকার এগুলো জফলা রফলা সব শেখাতো, কিন্তু এখনকার দিনের বাচ্চারা ওই জফলা রফলা কি সেটাও অবধি হয়তো জানে না। সবার কথা বলছি না, ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট আমি সবার কথা বলছি না। যাই হোক, হাতে ফোনটা দিয়েছে, তুমি কাউকে জিজ্ঞাসা করো যে তুমি কোথায় থাকো, প্রপার অ্যাড্রেস মানে কি, তুমি কোথায়, কোন্নগর, আচ্ছা কোন্নগরটা একটা বড় জায়গা, আমি কি কোন্নগর বলে দিলে তোমরা চিনতে পারবে আমি কোথায় থাকি? অনেকে জিজ্ঞাসা করছি তোমরা কোথায় থাকো, ঝাড়খণ্ড। ক্রাফট উইথ ডোরিতে আমি প্রথম থেকে বলছি অর্ডার রিলেটেডের জন্য তোমরা কল করো বা ডিএম করো, তা না করে কি করছো, অভদ্রর মতন বিহেভিয়ার করছো, যেটা তোমাদের থেকে আশা করাই যায় না, বাট অভদ্রর মতন বিহেভিয়ার করছো। না কি করছো, ফোন করছো, মেঘনার গলা শুনছো, কেটে দিচ্ছ, জোর জবস্তি করে মেঘনাকে বলাচ্ছ যে না ওটা তুমি ডরিদি, কেন কেন কেন? বুঝি আমিও যদি আমার ক্রাশকে বা আমিও যদি যাকে ভালোবাসি তাকে যদি ফোন করি, আমিও তার প্রতি একটা এক্সপেকটেশন রেখেই ফোন করব, কিন্তু তাও যেখানে আমি বারবার ধরে বলে দিচ্ছি যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আমি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি দিয়েছি সেটা শুধুমাত্র ক্রাফটেড রিলেটেড নাম্বার, সেখানে শুধুমাত্র অর্ডার রিলেটেড, পারচেস রিলেটেড, ক্রাফট রিলেটেড কথা হবে, আদার্স কিছু নয়। কারণ আমার এতও সময় নেই যে ওইটা নিয়ে আমি বসে থাকবো, আর যদি বসেও থাকি তাহলে সবার সাথে গল্প করার মতন নিশ্চয়ই সময় আমার নেই। কারণ আমি প্রতিটা মানুষের কমেন্টের একটা সময় রিপ্লাই করতাম, প্রতিটা মানুষের ইনস্টাগ্রামে তাদের সমস্যাতে কথা বলতাম, কিন্তু সেটাও কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি। কেন জানো? শুধুমাত্র তোমাদের বিহেভিয়ারের জন্য, কারণ তোমরা আমার মাথার ওপর উঠে নাচতে শুরু করে দিয়েছো তার জন্য। এবার আসি কথায়, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি কোথায় থাকি, তাহলে কি আমি শুধু বলবো যে আমি কোন্নগরে থাকি? নিশ্চয়ই বলবো না, আমার প্রপার অ্যাড্রেসটা আমি বলবো। ধরো তোমরা বা আমাকে কিছু পার্সেল আসছে, আমি কি পার্সেলওয়ালাকে বলবো যে আমি কোন্নগরে থাকি? তাহলে তুমি তো হয়রানি হয়ে যাবে, কোন্নগরের কোথায় পাঠাবো ডোরিকে পার্সেল? প্রপার অ্যাড্রেস মানে আমি কোথায় থাকছি, লোকালয়টা কি, জায়গার নাম কি, সেটাকে বলে প্রপার অ্যাড্রেস। সেটা শেখো, পারি না বলে কিছু কথা হয় না। আমি তো জানি না, আমি তো পারি না, আমাকে দেখে জানতে হবে। কেন হাতে মোবাইল নেই, মোবাইল টাইপিং করতে পারছো, পিএনপিসির জন্য এদিকে ওদিকে ভিডিও শেয়ার করতে পারছো, বাট এগুলো শিখতে পারছো না, মানে কিছু বলার নেই তোমাদেরকে। তোমরা এত বেশি মানে, আর বিশেষ করে তোমাদের ওই এজগুলো কিরকম হচ্ছে বলো তো, ওই 14 থেকে 20 বছরের মধ্যে এরম সব ব্যবহারগুলো পাচ্ছি, যাদের এই টাইমে পড়াশোনার করার কথা, পড়াশোনার সঙ্গে সঙ্গে সব জিনিস জানার কথা, সেটা না করে এসব করছো, যেটা একদমই ঠিক নয় অ্যাকচুয়ালি। কি একটা বিষয় জানবে, এই যে তোমরা মানে অত বেশি যেই বিষয়গুলো নিয়ে মাতামাতি করো না, আমাদের মতন ইনফ্লুয়েন্সাররা বা ব্লগারদের কিন্তু কোনোটাই যায় আসে না, কারণ
ব্লগারদের একটাই মোটিভ থাকে, কিছু কিছু ব্লগারদের একটাই মোটিভ থাকে, তারা নেগেটিভিটিকে কি করে টানবে। কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি সাবস্ক্রাইবার, তত বেশি ভিউজ, তত বেশি মানুষের নাম করতে পারে। সেটা তোমরা আমার থেকে খুব ভালো করে জানো যে বেশিরভাগ ব্লগার নাম করছেই শুধুমাত্র নেগেটিভিটির জন্য। কিন্তু আমি যদি সিরিয়াসলি নেগেটিভিটির ওয়েতে এগাতাম, তাহলে আজকে আমার 21,000-এর জায়গায় হয়তো 100K এক বছরে অনেক দিন আগে হয়ে যেত। কিন্তু আমি সেই ওয়েটা কোনোদিনই নিজের লাইফে চুজ করতে পছন্দ করি না, কারণ আমি কচ্ছপ হয়ে থাকতে চাই, আস্তে আস্তে এগোতে চাই। তাই আমি ভাবি না, আমাকে অনেকে বলে তোর তো ইনস্টাগ্রামে এতটা ফলোয়ার্স, তাহলে তোর ইউটিউবে বাড়ছে না কেন। আমি ওদেরকে একটা কথাই বলি যে আস্তে আস্তে বাড়ছে তো বাড়ুক না, কিন্তু যারাই থাকুক তারা যেন অরিজিনাল থাকে। কিন্তু আমি এখন মনে করি 21,000-এর মধ্যে মিনিমাম হয়তো 5,000 অরিজিনাল, আর বাকি জন একদমই ফেক, যারা শুধুমাত্র ওয়েট করে থাকে যে কখন কিভাবে নোংরা কমেন্ট করব। যদিও বা আমার ভিডিওতে নোংরা কমেন্ট খুব কমই পড়ে, কিন্তু মাঝে মধ্যে আমি বুঝতেই পারি না যে আমি কমেন্টের রিপ্লাই কি করব। তোমরা যদি কমেন্টের প্যাটার্ন চেঞ্জ করো তাহলে দেখবে তোমরা অটোমেটিক্যালি কমেন্টের রিপ্লাই পাচ্ছ আগের মতন। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ফোন ঘেটে ভুলভাল জিনিস না দেখে কি করে মানুষের পেছনে বাস দেবো, কি করে কি করব, এগুলো না দেখে চুপচাপ না দেখে পড়াশোনা করো। ঠিক আছে, স্কুল কলেজে গেলেই যে মানুষ প্রপার শিক্ষায় শিক্ষিত হতে পারে এটা কিন্তু একদম ভুল কথা। তার ভুলটা ভাঙিয়েছেন কিন্তু আমাদের স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেও কিন্তু স্কুলের গণ্ডি পেরোয়নি, তার কিন্তু স্কুলে যেতে পড়াশোনা করতে ভালো লাগতো না, কিন্তু তিনিই কিন্তু নোবেলটা পেয়েছেন। তিনি কিন্তু হাজার হাজার কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, অনেক কিছু লিখেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, যা এখনো আমরা এই সমাজে পড়ে বড় হই, বিভিন্ন মানুষকে ছড়িয়ে দিই সব কিছু। তাই আমাদের শিক্ষার হার যদি কমে যায় না, তাহলে আমরা একটা টাইমের পর গিয়ে কিছু বলতে জানবো না, শিখতে জানবো না। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের থেকে আদার্স কান্ট্রি অনেক বেশি এগিয়ে আছে, অনেক বেশি। শুধুমাত্র আমরাই পিছিয়ে আছি। কেন জানো তো? শুধুমাত্র আমাদের ব্যবহারের জন্য, আমাদের শিক্ষার হার কম বলে, আমাদের মানসিকতা ছোট বলে, সেই জন্য আমরা পিছিয়ে আছি, আর কোনো কারণ নয়। এই যে তোমাদের মাথার মধ্যে একটু বুদ্ধি নেই যে একটা দেশ থেকে আরেকটা দেশে পার্সেল যায় ঠিকই, কিন্তু সেটা অনেক প্রসেসে যায়। আমি নিশ্চয়ই একটা 600 টাকার অর্ডারে বাংলাদেশে নিশ্চয়ই পার্সেল দেবো না। এমনটাও নয় যে আমি তোমাদেরকে আগে বুঝাইনি বা অন্য কেউ বুঝায়নি, খুব ভালো জানার কথা। তারপরেও মেসেজ আসে যে বাংলাদেশে পার্সেল হবে। তোমরা খুব ভালো করে জানো একটা স্টেট থেকে হয়তো একটা স্টেটে চলে যাবে, তার জন্য ডেলিভারি চার্জেসটা বেশি লাগবে। সেটা যদি কেউ প্রোভাইড করতে পারে তো ইটস ওকে, চলে যাবে। কিন্তু একটা দেশ থেকে অন্য একটা দেশে যাওয়াটা খুব টাফ। হ্যাঁ অবশ্যই যাবে, কারণ বাংলাদেশ থেকে আমার দিদি আমাকে বই পাঠায়, সেটা অ্যারামেক্সের সাহায্যে একবার পাঠিয়েছিল, বাকি পাঠায় একটা মানুষের মারফত, একটা আন্টির মারফত আমাকে বই পাঠায়। কিন্তু আমি যদি অ্যারামেক্সের মারফত পাঠাতে থাকি তাহলে আমার তো আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আমি নিশ্চয়ই আমার বিজনেসে সেটা কখনো করব না, তাই তো? তো এই বিষয়গুলো বুঝতে হবে। আর এখন প্রচুর স্মার্ট, সব কিছু জিমিনিতে সব কিছু তোমরা জানতে পারছো, প্লাস চ্যাট জিপিতে সবটা জানতে পারছো, বই পড়ো, এই সব ফোন ঘাটাঘাটি করা ইটস ওকে। তোমরা যদি ফোন ঘাটাঘাটি না করো, আমরা ইনফ্লুয়েন্সাররা, আমরা ব্লগাররা হয়তো তোমাদের থেকে অতটা সাপোর্টই পাবো না। আমি এমনটা বলছি না যে ফোন ঘেটো না, ফোন ঘাটো, ভালো জিনিসে ফোন ঘাটো, ভালোভাবে নিজের লাইফটাকে চালাও। এই যে প্রথম উদাহরণটা দিয়ে আমি শুরু করলাম যে আমি আমার জীবনের গতিবিধি থামিয়ে দিয়েছি। কেন? আমি আমার যে ডিসিপ্লিন লাইফটা লিড করতাম, সেই ডিসিপ্লিন লাইফটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তাই আমি যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকি তাহলে ডোরি একটা টাইমের পর হারিয়ে যাবে, আমার কোনো অস্তিত্বই থাকবে না। এইটা বলেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। কেন? আমি নিজেকে তোমাদের কাছে প্রুফ করার চেষ্টা করলাম যে আমি খারাপ ওয়েতে যাচ্ছি। খারাপ ওয়ে মানে কি? খারাপ ওয়ে মানে শুধু এটা নয় যে একটা মানুষ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বা একটা মানুষ বাজে কাজ করছে, বা মেয়েদেরকে নোংরা নোংরা কথা বলছে, বা ছেলেদেরকে নোংরা নোংরা কথা বলছে, বা গালাগাল করছে। এটাই কিন্তু খারাপ ওয়ে নয়। মানে কি? আমি আমার ডিসিপ্লিন লাইফটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমি দেরি করে ঘুম থেকে উঠছি, আমি দেরি করে ঘুমোতে যাচ্ছি, আমার কোনো টাইম শিডিউল নেই, কথা শুনছি না, এসব আমি করছি। বাট এরকমই ছিলাম না। বাট আমি যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকি তাহলে আমি আমার ডোরি হারিয়ে যাবে। তাই বলে কি আমি এরকমই থাকবো? নিশ্চয়ই না, আমাকে আমার লাইফটাকে কন্ট্রোল করতে হবে। এইটা বলেই কিন্তু আমি আজকে আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। কিন্তু তাও তোমরা সেটা করবে না। কিছু কিছু মানুষ, তোমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন, তোমাদের মনের মধ্যে অনেক কৌতূহল, এই কৌতূহলটা যদি তোমরা তোমাদের পড়াশোনার কাজে লাগাও
তাহলে দেখবে অনেক ভালো রেজাল্ট করবে। এক একজন আমাকে রেজাল্ট পাঠাও না, রেজাল্টের অবস্থাতে নিচে লালকালি থাকতো না, ভালো থাকতো, যদি নিজের লাইফটাকে সুন্দর করে লিড করতে পারো। তোমাদের তো হাতে ফোন আছে, জানি এখন অনেকটা বেশি স্মার্ট হয়ে গেছে, 2026-এ আমরা লিড করছি, স্বাভাবিক, এখন ফোন থাকবেই, আমাদের সাথে পার্থক্য করলে তো হবে না, ফোন থাকবেই, কিন্তু সেটাকে ভালো ওয়েতে কাজে লাগাও। যাই হোক, যদি আমার কথাগুলো হজম করতে না পারো তাহলে বলবো ভিডিওর শুরুতেই বেরিয়ে যাও, আর যদি মনে করে থাকো কথাগুলোকে হজম করে সুন্দর ওয়েতে চলবে তাহলে প্লিজ নিজের কাজে ফোকাস করো। আচ্ছা, এখানে আমি আমার হেয়ারে ইউজ করছি হেয়ার স্পাই ক্রিম। একটা বাটিতে আমি হেয়ার স্প্রাইয়ের ক্রিম নিয়েছি। তোমাদের কাছে যদি হেয়ার স্প্রাইয়ের কোনো ক্রিম না থাকে তাহলে তোমরা যে কোনো কন্ডিশনার বা মাস্ক নিতে পারো। তার মধ্যে আমি একটু লেবু নিয়েছি আর একটু অ্যালোভেরা জেল নিয়েছি, তারপর ভালো করে আমার হেয়ারটাকে ওয়াটার স্প্রে করেছি, তারপর ঠিক এইভাবে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব, যাতে গিয়ে আমার হেয়ার থেকে রাফনেসটা চলে যায়। আমি চাইলেই কিন্তু অ্যালোভেরা জেল শুধু ইউজ করতে পারতাম, কিন্তু আমার হেয়ারটা এত বেশি রাফ হয়ে গেছে, সেই জন্যই আমি একটা হেয়ার স্প্রে ক্রিম অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আজ থেকে আমি আমার আরেকটা জার্নি স্টার্ট করছি। আমি জানি না যে আমি আমার সেই জার্নিতে কতটা বেশি সফল হব, যাই হব না কেন সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর আগেও বলেছি যে ভুল ত্রুটি মার্জনীয়, যদি কোনো কথা বলে হার্ট করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আমার মনে হয় না যে আমি কোনো কথা বলে কাউকে হার্ট করেছি, আমি খুব বাস্তব কথা বলেছি, যেগুলো শুনতে খারাপ লাগলো একদমই ঠিক কথা। আচ্ছা, কালকে আমি গতকাল আমি একটা বই পড়া রাতে শেষ করলাম, সেটা হচ্ছে প্রেমিক, অভিক দত্তের লেখা প্রেমিক। আমি জানি না তোমরা পড়েছো কিনা, যদি না পড়ে থাকো তাহলে ডেফিনেটলি পড়ো, খুব ভালো লাগবে। প্রথমেই জানিয়ে রাখি, প্রেমিক শব্দটা উঠে এসছে ভালোবেসে নয়, প্রেমিক শব্দটা উঠে এসছে শুধুমাত্র দেশের মানুষদেরকে ভালোবাসার জন্য। এই প্যান্ডামিক টাইমে, লকডাউনের টাইমে, যেখানে কিছু কিছু মানুষরা ঘরে বসেছিল, সেখানেই কিছু কিছু মানুষরা শুধুমাত্র ছোটাছুটি করেছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে দেয়নি, তারা বেরিয়েছে। এই একটা গল্প অভিক দত্ত আমাদেরকে গিফট করেছে, তোমরা ডেফিনেটলি পড়ো, কারণ আমি আগেও বলেছি গড হ্যাজ নো রিলিজিয়ান, উই অল আর ইন্ডিয়ান। আর যারা যারা ধর্ম মানো তাদেরকে আমার কিছু বলার নেই, কিন্তু যারা যারা ধর্ম মানো না, মানুষকে মানুষের ন্যায় সম্মান করো, তাদেরকে আমি সর্বদাই প্রথম থেকে হ্যাটসঅ্যাপ জানিয়েছি, এখনও জানাবো, পরেও জানাবো। কারণ আমি ধর্ম মানি না, আমার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, জাতি নেই, আমি মানুষ, আমার রক্তের রং লাল, একটা মুসলিমের রক্তের রং লাল, একটা খ্রিস্টানের রক্তের রং লাল। এগুলো যত আমরা নিজের মধ্যে ভালো জিনিসটা অ্যাডাপ্ট করব, ইন ফিউচার যখন আমরা মা হব, আমরা কাউকে জন্ম দেব, তখনও আমরা কিন্তু তাদেরকে এগুলো শেখাতে পারবো। আমার এই জ্ঞানের কথা হয়তো ওপার থেকে যারা শুনছো তারা হয়তো ভাবছো এই জ্ঞানের কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাহলে প্রথম থেকেই বলি স্কিপ করতে পারো। কারণ আমার সঙ্গে থাকাকালীনই কিছু মানুষ আমার জ্ঞানের কথা শুনতে পছন্দ করে না, আমার পিঠ পিছে বলে যে ডোরির জ্ঞান ভালো লাগে না। যাই হোক, শুনতে হবে না, কারণ আমার কথা যারা শোনে তারা আজকে কিছু মানুষ নিজের জীবনটাকে খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে সংসার করছে, কেউ খুব ভালো জায়গায় চাকরি করছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আমিও ছোট, 23 বছর বয়স, তোমরাও আমার থেকে অনেকে ছোট, অনেকে বড় আছো। এই যে আমাকে মানো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, দেখো আমার চুলটা এত বেশি রাফ হয়ে আছে যে আমি হেয়ার স্প্রে ক্রিমটা অ্যাপ্লাই করতে না করতে আমার হেয়ারে কিন্তু সবটা টেনে নিচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা বেশি আমার হেয়ার রাফ হয়ে আছে। সেই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, নিজের হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করব। ঠিক এইভাবে এটা অ্যাপ্লাই করার পর আমি ফেসের একটা মাস্ক দেখাবো, যাদের আন্ডার আইতে প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল হয়ে গেছে, প্লাস চোখের তলায় ড্রাইনেস এসছে, সেটার জন্য আমি একটা মাস্ক দেখাবো, যেটা তোমরা মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার অনায়াসেই করতে পারো। এবার পড়ে রইল নিজের শরীরের যত্ন নেওয়া। এটা নিয়ে তো ক্লাস আমি প্রচুরবার করিয়েছি, আবার পরে নয় কখনো করাবো। আমি এটা অ্যাপ্লাই করিনি, দেন তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, আমি আসো, কি করবে? আমি এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি ওয়াইপস দিয়ে, আর এখানে আমি নিয়েছি নর্মাল অ্যালোভেরা জেল, আর এর মধ্যে মিশিয়ে নিয়েছি কফি, কারণ আমি আমার আন্ডার আইতে এটাকে অ্যাপ্লাই করব। ভীষণ ভালো কাজ করে। তোমাদেরকে তো দেখে লাভ নেই, কারণ তোমরা তো নিজেদেরকে খুব বড় একটা মাপের মস্তান মনে করো, তাই না? যে তোমরা এসব অ্যাপ্লাই করো, আমার দ্বারা এসব হয় না, আমি এসব অ্যাপ্লাই করি না, আমাদের মধ্যে এসব আসে না। আরে ভাই, প্রতিটা মানুষকে নিজের শরীরের যত্ন নিতে হয়, হ্যাঁ।
তো যাই হোক, যারা অ্যাপ্লাই করো, যারা বারবার ধরে বড় স্কিন কেয়ারের জন্য, তাদের জন্য এটা দেখাচ্ছি। জানি বাকিদের কোনো কাজে লাগবে। আমার নিজের না তোমাদের ওপর বিরক্ত চলে এসছে, কিছু কিছু ডিডি স্কোয়াডদের ওপর, মানে সিরিয়াসলি বিরক্ত চলে এসছে। মানে আমি নাম ধরেও হয়তো বলতে পারি, আমি দেখে নাম ধরে বলবো নেক্সট ভিডিওতে, কেন এসছে সেই কারণটাও আমি বলবো। যাই হোক, আমি অ্যালোভেরা জেল আর কফি নিয়ে নিয়েছি। এবারে তোমরা ভাবছো যে কাদের ওপর, না সেরকম বিরক্ত ব্যাপারটা বলছি না, মানে তোমরা কথা শোনো না, টাইম মতন কিছু করো না, এই ক্ষেত্রে বলছি আর কি। তোমরা সবাই আমার ছোট বোন ভাইয়ের মতন। তোমরা যদি নিজের লাইফটাকে সুন্দর করে না গড়ে তোলো, শুধুমাত্র জেদ তর্কের বিষয়ে এগিয়ে যাও, তাহলে খুব খারাপ ভবিষ্যৎ নিজের গড়ছো। যাই হোক, এখানে অ্যালোভেরা জেল আর কফি নিয়ে নিয়েছি, ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার এটা আমি এরকম অ্যাপ্লাই করবো। ভীষণ ভালো রেজাল্ট হয়। এরকম করে অ্যাপ্লাই করবো। যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো যেটা তোমরা ব্যবহার করো, আর কফি। পুরো ফেসেও অ্যাপ্লাই করে দেওয়ার অসুবিধা নেই। দাঁড়াও, আমি এটা অ্যাপ্লাই করে নিই। আমি এটা রাখবো মুখে র্যাপ করতে করতে ওই 2 থেকে 3 মিনিটের মতন, আর মাথায় এটা রাখবো আধ ঘন্টা। শাওয়ার নিয়ে ফিরে আসছি, তারপর কথা বলছি। দেখো, আমি আমার ফেসে অ্যালোভেরা জেলটা পুরোটা অ্যাপ্লাই করেছি। দেখো, কাল তো সরস্বতী পুজো, তোমাদের প্ল্যান কি? আমার কোনো প্ল্যান নেই, আমার মায়ের শরীর খারাপ বলে ঘরে পুজোটাও করতে পারবো না। এ দেখো, ভালো করে অ্যাপ্লাই করেছি। আমার রেডনেসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে গেল, দেখতে পাচ্ছ? শাওয়ার নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। আমি শাওয়ার নিয়ে একদম চলে এসেছি। তো আমি চুলটা এখন তো গ্লো ড্রাই করবোই, প্লাস কালকে আমার মা বিরিয়ানি বানিয়েছিল। তো কাল যেহেতু ভিডিও বানাতে আমি স্টপ হয়ে গেছিলাম, মানে তোমরা সেই ভিডিও দেখতে পাবে না, কারণ ভিডিওটা আমি পুরো কমপ্লিট করিনি। তো এখন দেখাচ্ছি। আর আমার বাড়ির বিরিয়ানি, মায়ের হাতের বিরিয়ানি খেতে অসাধারণ লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের বাড়ির বিরিয়ানি খেতে ভালো লাগে, মানে হোম মেড মায়ের হাতে, সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি করব একটা শাড়ির শুট, যেটা অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে, করতে পারিনি, বাট আজকে করবই। তারপর আজকে আমার একটা নতুন অ্যাডিশন জয়েন হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতে বেশি সময় নেই, কারণ এখন বাজে 12টা 20, আমাকে মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে রেডি হতেই হবে। তো চলো খেয়ে নিই, গ্লো ড্রাই করে নিই, দেন রেডি হয় তোমাদের সাথে কথা বলছি। তো ডিডি স্কোয়াড, আমি একদম রেডি হয়ে গেছি। আর আমি আজকে পরেছি একটা রেড কালারের শাড়ি, আর এই শাড়িটা আমাকে পাঠিয়েছে নিধি ট্রেন্ড থেকে। ইনস্টাগ্রামে আমি কোলাপ করে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। পাশে আছে সুনি, কারণ এখন আমরা যাবো ছাদে শুট করতে, আর চেষ্টা করবো একটু একটু ছোট ছোট ক্লিপ যেন তোমাদের সঙ্গে শেয়ার করার। দিন পর জাস্ট ছাদে এলাম, আর এই কার্পেটটা নিয়ে চলে এসেছি, কারণ এই কার্পেটেই তুলবো ছবি। প্রচুর রোদ্দুর, দেখেও ভালো লাগে। আর ওই যে বদনটা না তাকিয়ে বলতে পারছি। তো আমার শুট একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের কালীতলার মাঠ, এখানে শুরু হতে চলেছে হস্তশিল্প মেলা। মনে হয় আজকে থেকে, যদি আজকে থেকে হয় তাহলে আমরা সন্ধেবেলা যাব। এখন শুনির বাড়িতে চলে যাবে, আর আমার ক্লাস রয়েছে, আমি ক্লাস করব। কিন্তু ভাবছো তো কিসের ক্লাস, সেটা জানতে পারবে, সেটা বলবো। তো জানি না আজকে থেকে স্টার্ট কিনা, মেবি আজকে থেকে স্টার্ট। যদি আজকে থেকে স্টার্ট হয় তাহলে অবশ্যই আমি ফার্স্ট ডেতে ভিজিট করতে যাব। তার জন্য নতুন একটা ভিডিও তো থাকবেই, এই ভিডিওতে না, নতুন একটা ভিডিও থাকবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার কাছে আছে খুব সুন্দর সুন্দর জিনিস, আগে আনপ্যাক করি তারপর বলছি। আমার গলার অবস্থা খুব বাজে, আর সাথে আছে আরো একজন, তোমরা চেনো তাকে, সবাই চেনে না, যতজন মাইক তো তোমার কাছে। সামনেই আমার আইবুড়ো ভাত, সেই জন্য আইবুড়ো ভাতের জন্য এই থালাটা আমাকে একজন গিফট করেছে। এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের থালা। কবে আইবুড়ো ভাত সেটা তোমাদেরকে বলে দেব। আচ্ছা, এটা গ্লাস, সোনার গ্লাস, কিন্তু সোনার গ্লাস, হ্যাঁ।
কারণ আমার বিয়ে আর বেশি দিন বাকি নেই, মোটামুটি এই মাসের শেষ থেকে আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য স্পেশালি আমি অনিশকে বলেছিলাম, মানে মা যখন আইবুড়ো ভাত দেবে তো ওই জন্য স্পেশালি আমি অনিশকে বলেছিলাম যে এরকম কিছুতে যেন আমি খেতে পারি। তো সেই জন্য এটা অনিশ আমাকে বানিয়ে দিয়েছে। বাট অনিশটাকে সেটা তোমরা ভাবছো তো, যাই হোক সেটা পরে বলবো, সেটা পরে বলছে। দুটো বাটি, কারণ আমার ওই কাঁসার থালাতে আমি খেতে চাইনি, তো ওই জন্য আমি অনিশকে বলেছি দেখ আমার মা লাস্ট আইবুড়ো ভাত দেবে, আমার মা একদম শেষে আইবুড়ো ভাত দেবে, সবাই প্রথমে দেবে, আমার বিয়ের আগের দিন মা দেবে, তো সেই জন্য মা এটাতে দেবে। তো আমাদেরকে দেখিয়ে দিলাম, এটা আর একটা বাটি দই মিষ্টির, তো সুন্দর দেখো, খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর। আমি এটা আইবুড়ো ভাত খেয়ে আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে নিয়েও যাব। আচ্ছা রং উঠবে না তো? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, শুধু এই ঘষা মাজা বেশি করবে না। খুব সুন্দর হয়েছে। এখন অবধি আমার কেউ ভিডিওতে দেখেনি, আমি ইচ্ছা করেই। এই দেখো, এটা একটা বড় বাটি দই মিষ্টির জন্য, মানে আমি যা যা খেতে ভালোবাসি মা সেইগুলোই করে দেবে, সেই অনুযায়ী নেওয়া হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, আর থালাটা দেখো, কি সুন্দর দেখো। আর এই হলো অনিশ। এবার আসি মূল কথায়। আমি তোমাদেরকে সকাল থেকে বলেছি যে আমি একটা নতুন অ্যাডিশন অ্যাড করতে চলেছি, সেটা হচ্ছে অনিশ হচ্ছে আমাদের ব্রাইডাল ইন্ডাস্ট্রির খুব নামকরা একজন কলকা আর্টিস্ট। ভীষণ সুন্দর কলকা করে, শুধু কলকাই না, যেরকম কলকা করে সেরকম ক্লের কাজ করে। ওকে তোমরা হয়তো অনেকে চেনো কলকা কুমার বলে, ভীষণ ভালো কাজ করে, আমাকে তো প্রচুরবার কলকা করেছে। তো আমি ওকে বলেছি যে তুই কি আমাকে কলকা শেখাবি? ও বলে তুমি সত্যি শিখবে, চলে এদিকে চলে, দাঁড়া একটা মাইক দি। আটকে নিতে হবে। ও বললো যে তুমি সত্যি কলকা শিখবে? আমি বললাম যে হ্যাঁ আমি সত্যি কলকা শিখবো। তো এবার তুই বল, আমি প্যাক করি। মানে হঠাৎ করে হুজুগ উঠেছে যে কলকা শিখবে, কলকা শিখবো। মানে আমি না সত্যি অবাক হয়ে গেছি। কলকা শিখবে মানে ডরিদি মানে একটু ক্রিয়েটিভ আছেই, মানে মানে বেশ ভালো ক্রিয়েটিভ কাজ করে। তোমরা হয়তো দেখেওছো যে কি না তোমার পেজটার নাম, ক্রাফট উইথ ডরি। হ্যাঁ ওখানে তোমরা দেখেছো যে সুন্দর সুন্দর কাজ করে। তো হট করে আমাকে বলি কলকা শেখাতে। এবার আমি হচ্ছে সত্যি, আমি হয়তো ইয়ার্কি মারছে হয়তো, কিন্তু তারপর দেখলাম না সত্যিই খুব মানে শেখার ইচ্ছা আছে। শেখার তো ইচ্ছে আছে, তো ওটাই আর কি, মানে শিখবো, শেখার পর তোমাদের সঙ্গেও শেয়ার করব। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে নিজের বিয়ের প্লেটটা নিজেই বানাবো, বাট আমি যেহেতু এত ভালো ডিজাইন করতে পারি না, তো সেই জন্য এই তো এখন কলকা শিখছে, এরপরে আবার বানাবে। আমি কি দুবার বিয়ে করবো নাকি? দুবার খাবে আইবুড়ো ভাত? হ্যাঁ দুবার আইবুড়ো ভাত খাবো। তো যাই হোক, এটাতে তো আমার মা দেবে, আর এইটাতে মা দেবে। আমার খুব পছন্দ হয়েছে ব্লু, আর ওর পছন্দ মতনই করেছে। আমি এখানে বলেছিলাম যে ডোরির আইবুড়ো ভাত লিখতে, ও বললো যে ভালো লাগবে না দেখতে, তো সেই জন্য। খুব সুন্দর। তো চলো কলকার জিনিসপত্রগুলো রেডি করে নিই, কারণ হাতে আর একদম বেশি সময় নেই আমার। তো সবকিছুই খুব তাড়াতাড়ির মধ্যে আর কি ঠিক হচ্ছে, সবকিছু খুব তাড়াতাড়ির মধ্যে আর কি করতে হচ্ছে। কতটা এক্সাইটেড কলকা শেখার জন্য? কলকা শেখার জন্য ভীষণ এক্সাইটেড। আমি ভাবছি আমার বিয়ের দিন নিজেই কলকা করবো, কেমন হয়? হ্যাঁ করবে, ভালো হবে না? বিয়ের দিন যদি নিজেই কলকা করি। তা তুমি কপালে কলকাটা করবে, আমি গালেরটা করবো। হ্যাঁ, এখন নতুন একটা শীষ কলকাগুলো হয় না, একদম সরু, ওইগুলো খুব ভালো লাগে। যাই হোক, আমরা রেডি হইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. আমার প্রথম দিন কলকা ক্লাস কিন্তু একদম ভালো হয়েছে। কিছু মোটিভ শিখেছি, বেসিক মোটিভ, সেগুলো তোমাদেরকে নয় পরে দেখাবো, আজকেই সবটা রিভিল করলাম না। এখন আমি আর অনিশ বেরোচ্ছি, ওর কিছু কেনার রয়েছে, আমারও টুকটাক কিছুর কেনার আছে, সেগুলো কিনবো, দেন অনিশ বাড়ি যাবে, তারপর দেখা যাক কী করা যায়। সো তোমরা সঙ্গে থাকো, আর আমি দেখি গিয়ে হস্তশিল্প মেলাটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয় তাহলে দেখছি, যদি ভিডিও বানানো সম্ভব হয় তাহলে অবশ্যই বানাবো। এটা একটু কম সম করে দাও, ভিডিও করছি, ব্লগার। তো তোমাদের 22 তারিখ থেকে মেলা শুরু, আজকে থেকে, আর মেলার এই অবস্থা, মানে কালীতলার নাম তো দুর্নাম হয়ে যাচ্ছে গো। মানে আজকে তোমাদের বললাম কন্যগর কালীতলায় মেলা শুরু, হস্তশিল্প মেলা। মেলার অবস্থা দেখো, কেউ নেই, কোনো দোকানপাট, এই দু তিনটে দোকানপাট বসেছে, সত্যি তাই। এটা একটু কম সম করে দেখো, মানে অ্যাকচুয়ালি খুব আর্জেন্ট আর কি, মানে একটা জিনিস বানাবো, বুঝতে পেরেছি, একটু কম সম করে দাও, এটাই করে দাও, 120 রাখো।
এখন নেওয়া হয়েছে পাপড়ি চাট, যার মূল্য হচ্ছে অত্যন্ত পরিমাণে 50 টাকা। দেখবি কেমন খেতে হ্যাঁ, ভেঙেই গেছে। আমার ভীষণ, আমার এই মেলাতে এখনো সেরকম করে কেউ আসেনি, তো আমি বললাম যে যদি আমি মিকি মাউস চড়ি খুব বেশি সমস্যা হবে, বললো একদমই সমস্যা হবে না। ভালো লাগছে, চলে আয়। बाबू भैया तुम ठीक हो? জীবনে জেদ রাখাটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন, কারণ আমি যদি মেলাতে গিয়ে জেদ না করতাম তাহলে কোনোভাবেই কিন্তু আমি মিকি মাউসে উঠতে পারতাম না। আর আমি লাস্ট মিকি মাউসে উঠেছি অনেক বছর আগে, কারণ আমি ছোট থেকেই আমি ছোটখাটো একটা মানুষ, রোগা পাতলা ছিলাম, তো আমাকে বাচ্চা ভেবে উঠিয়ে দিত। লাস্ট আমার যখন 6-7 বছর বয়স, তখন আমি লাস্ট মনে মিকি মাউসে উঠেছি। আর এখন আমি 23। আমি সিরিয়াসলি, আমি দেখলেই কিরকম ভাবে মিকি মাউসে উঠে মজা করছিলাম, সিরিয়াসলি বলছি, ভীষণ 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 ভালো সময় গেছে। আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার আইবুড়ো ভাতের থালা, বাটি, গ্লাস কেমন লেগেছে তোমাদের। আর তোমরাও যদি নিজেদের বন্ধু বান্ধবীর আইবুড়ো ভাত বা কোনো কাজের পারপাসে যদি অত সুন্দর কলকা করা সুন্দর যদি তোমরা থালা প্লেট অর্ডার করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই অনিশের সঙ্গে যোগাযোগ করতে পারো। ও খুব কম প্রাইসের মধ্যেই বানিয়ে দেয়, তবে ও কিন্তু ওটা আমাকে গিফট করেছে, বিকজ আমার আইবুড়ো ভাতের জন্য ওটা আমাকে একদম গিফট করেছে। তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এসব কেন, সবটাই তোমাদেরকে বলবো সময়ের সঙ্গে সঙ্গে। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভীষণ 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর সকালে যেই কথাগুলো বলে ভিডিওটা শুরু করেছি, সেই কথাগুলো একটু মাথায় রেখো, তাহলে দেখবে তোমরাও সুন্দর আছো, আমিও সুন্দর আছি। সো টাটা, গুড নাইট, টেক কেয়ার।